বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ, তার আগে প্রেস কনফারেন্সে ইন্ডিয়ান কোচ তার সঙ্গে নিয়ে এলেন তার দলের থার্ড চয়েস গোলকিপারকে। আর বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে আরও একবার বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। এর ভেতরে তো একটা সুন্দর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ইন্ডিয়া এটা বলেই রাখছে যে আমরা মিডিয়াকে খুব বেশি টাইম দেব না এবং যা কথাবার্তা বলবো তা থেকে তুমি কিছুই আদায় করতে পারবা না। ডার্বির ঝাঁজ তো এই প্রেস কনফারেন্সেও আছে। সবাই আসলে এক্সপেক্ট করেছিল কি হবে। আপনার মনে আছে শিলংয়েও যখন হচ্ছে গিয়ে ম্যাচ ডে -1 ইন্ডিয়া কিন্তু তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারকেই এনেছিল। আজকের ম্যাচে ওটা দেখেই মানে আমার লিটারেলি হচ্ছে আপনার সার্চ করতে হয়েছে এই চেহারাটা কার সাথে মেলে। পরে যখন দেখলাম সাহিল পুনিয়া, যিনি প্রথমবারের মতো আপনার ইন্ডিয়া ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, ইউথ লেভেলে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া ন্যাশনাল টিমে এজ লেভেলে তিনি খেলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকে দেখে আসলে অবাক হয়েছে এবং আপনি খেয়াল করে দেখেন তার জন্য এই ম্যাচ খেলা হবে না, এটা আপনি ফর শিওর থাকেন। কারণ গুরপ্রীত সিং সান্ধু যদি গুরপ্রীত সিং সান্ধুর পর যদি ঋত্বিক তিওয়ারিও ইনজুর্ড হয়, তারপরে আপনি যে হচ্ছে গিয়ে আমাদের যাবেন সাহিলকে। মানে এই জায়গাটাই হচ্ছে গিয়ে ধরেন এটা একটা মাইন্ড গেমও যে আসুক, তুমি আসলে কিছুই জানতে পারবে না, যেটা আপনি বলছিলেন। ইনফ্যাক্ট আজকে সকালে যখন ইন্ডিয়া টিমের নির্ধারিত প্র্যাকটিসের সেশন ছিল আপনার 9:30 থেকে ধরেন 10:30 পর্যন্ত, 10:15 পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন খালিদ জামিল 8:10 হচ্ছে গিয়ে স্টেডিয়ামে এসেছেন, 8:30টায় তার বাকি টিমরা ঢুকেছে, অর্থাৎ পুরো টিম ঢুকেছে, 9:15 থেকে তারা ট্রেনিং শুরু করে দিয়েছে। এবং এইসব মজার কিছু ঘটনা ঘটেছে প্রেস কনফারেন্সে। এই খালিদ জামিল যার কথা বলা হচ্ছিল, মানে ইন্ডিয়ান টিমের কোচ, তাকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছে গোটা 14-15টা এবং প্রতিটা প্রশ্নের উত্তর তিনি একই দিয়েছেন, উই আর থিঙ্কিং অ্যাবাউট টুমরোজ ম্যাচ। এবং বাংলাদেশ শুধুমাত্র হামজা না, বাংলাদেশের গোটা টিম ভালো। তাকে যদি আপনি একটা পয়েন্টে জিজ্ঞেস করতেন যে আজকে সকালে কি খেয়েছো তুমি, তাহলে আমার ধারণা তিনি ওই একই আনসার দিতেন যে পরের দিনের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি আমাদেরকে জিততে হবে। হ্যাঁ, মানে এইটা একটা অদ্ভুত এবং অবিস্মরণীয় ঘটনা যে একটা প্রেস কনফারেন্সে আপনি যতবার কোচকে যে প্রশ্নই করান না কেন ঘুরিয়ে পেঁচিয়ে তিনি ওই একই জবাব দিয়ে যাচ্ছেন। এটা অবশ্য খালিদ জামিলের একটা ক্যারেক্টারিস্টিক্সও বটে, কারণ তিনি কথা কম বলেন, তিনি কাজে বিশ্বাসী এবং তিনি তার সাথে যে গোলকিপারকে নিয়ে এসেছেন সেখানে ওই বার্তাটাও আছে যে দেখো তুমি আমার কাছ থেকে খুব বেশি কিছু পাবে না। কিন্তু বাংলাদেশের জন্য চিত্রটা একেবারে ভিন্ন। হাভিয়ার কাবরেরার সঙ্গে ছিলেন জামাল ভুঁইয়া। তিনি প্রেস কনফারেন্সে এসে জানাচ্ছেন তিনি এই প্রেস কনফারেন্সে আসার আগে লিফটে তার বাংলাদেশ ক্রিকেট টিমের কোচের সঙ্গে দেখা হয়েছিল এবং তখন ওই কোচ তাকে কি বলেছেন জামাল সেটা জানিয়েছেন আমাদেরকে। এই সকালে যখন আমি নাস্তা করতে চাইছি, তো লিফটের ভিতরে আমি বাংলাদেশের কোচ পাইছি, ক্রিকেট কোচ। তো উনি আমাকে সেম প্রশ্ন দিছে, আর ইউ ফিলিং প্রেশার ফর টুমরোজ ম্যাচ? অ্যান্ড আই সেড প্রেশার ইজ অলওয়েজ দেয়ার, বাট ইটস মাই জব টু হ্যান্ডেল ইট না, সো এটা আমার জব। আর and he said I will also be in the stadium. So from the cricket side they are also excited, so it's not only about the fans or the family who is coming to watch the games, it's also from other sports, they are also interested. So apne jeta bolchen eta absolutely right, সারা বাংলাদেশ এই খেলা দেখবে। এটাই বোধহয় ডার্বির ঝাঁজ। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে কোনো স্পোর্টসে যখনই আসলে মুখোমুখি হয় তখন এই ম্যাচটার উন্মাদনা থাকে অন্যরকম এবং এটাকেই বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ। সাউথ এশিয়ান ক্লাসিকও বলা চলে। সাউথ এশিয়ান ক্লাসিকও, আপনি পদ্মাগঙ্গা ডার্বি, সাউথ এশিয়ান ডার্বি, যেই নামেই দিতে চান, এটা হচ্ছে দুই দেশের লড়াইটা হয়ে যায় তখন ওই 90 মিনিটসে। এবং আরও একটা মজার ঘটনা এই প্রেস কনফারেন্সে ঘটেছে। সাধারণত কি হয় যে একজন কোচ যতগুলো প্রশ্ন ফেস করেন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে, সেটার সংখ্যাটাই অনেক বেশি হয়। আমরা বলতে পারি যে 70% কোচ ফেস করেন, 30% অনেক সময় প্লেয়ার ফেস করে, কখনো কখনো 50-50 হয়। কিন্তু আজকের দিনে গল্পটা ছিল আলাদা। বেশিরভাগ প্রশ্নই গেছে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার দিকে এবং জামাল ভুঁইয়া যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে অনেকগুলো ম্যাচ খেলেছেন, জামাল ইন্ডিয়ার এগেনস্টে খুব ভালো কিছু পারফরমেন্সও দেখিয়েছেন, বরাবর ইন্ডিয়ার সঙ্গে তিনি ভালো খেলেন, এই কারণেই কি তার কাছে প্রশ্নটা বেশি এলো। দেখেন আজকের যে প্রেস কনফারেন্সটা হয়েছে হাভিয়ার কাবরেরার এই 3 বছরের আমলে সবচেয়ে লম্বা প্রেস কনফারেন্স হয়েছে, 3.5 বছরের বেশি। হ্যাঁ, 31 মিনিট হচ্ছে গিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে বাংলাদেশের পার, যেখানে আপনার নির্ধারিত সময় ছিল 15 মিনিট এবং হচ্ছে গিয়ে ধরেন বাদ যায়নি কেউই, যেই প্রশ্ন করতে চেয়েছে তিনিই প্রশ্ন করতে পেরেছেন। এবং আপনি আরও একটা জিনিস কি মিলিয়েছেন, হাভিয়ার কাবরেরার এই 3 বছর 3.5 বছর আমলে সবচেয়ে কম কোয়েশ্চেন করা হয়েছে তাকে।
এবং এই প্রশ্নের ভেতরে একটা ছিল যে এই ডার্বির ঝাঁজটা আপনি কি করে দেখেন? একটা ডার্বি ম্যাচে তো অনেক ইমোশন কাজ করে, ইমোশন তো বাংলাদেশের জন্য বরাবরই একটা ঝামেলার কারণ। কোনভাবে যখন আপনি একটা ম্যাচে এগিয়ে যান তারপরে গিয়ে শেষ মুহূর্তে গোল খান, কারণ আপনি ইমোশন কন্ট্রোল করতে পারেন না। যখন আপনি মনে করেন ম্যাচ একটা জিতে যাবেন সেই মুহূর্তে গিয়ে আপনি ডুবে যান, কারণ আপনি ইমোশনালি ওই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন না। প্রশ্ন ছিল তার কাছে যে এই ম্যাচে তাহলে বাংলাদেশ ইমোশন কি করে হ্যান্ডেল করবে? শুধুমাত্র মাঠের ইমোশন তো নয়, মাঠের বাইরে দর্শকের যে আগ্রহ আর চাপ এবং জয়ের জন্য যে প্রবল পরিমাণ প্রত্যাশা তৈরি হয়েছে, সেই চাপ তার দল কি করে নিয়ন্ত্রণ করবে? হাভিয়ার কাবরেরা ম্যাচের আগে তার দলকে বার্তাটাও জানিয়ে দিচ্ছেন। I think there's a lot of emotions in this match for everyone. Very special in the sense of the derby, and it has to be about the team. I think the emotions of the team and how we manage that is good. That we have that motivation because of the magnitude of the match. But we also have to be, and we have talked about this with the team, that we need to control those emotions to manage to get the win, because we really have the level and we are stronger than ever. আসলেই কি ফুটবলাররা এই ম্যাচে নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারবেন? কারণ আপনি যদি খেয়াল করেন, যখনই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হয়, এর আগে আমরা দেখেছি, আপনি ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ওই দুটো ম্যাচের কথা চিন্তা করেন, সল্টলেকের সেই ম্যাচটা, দোহার সেই ম্যাচটা, সাফের সেই ম্যাচটা, যেটা মালদ্বীপে যে বাংলাদেশ 1-1 গোলে ড্র করলো, কোনোটারই কিন্তু আসলে উত্তাপ কম ছিল না। আমরা ম্যাচ কয়েকবার থামতে দেখেছি, রেফারিকে এক্সট্রা কার্ড শো করতে দেখেছি। এইটা হবেই। জামাল ভুঁইয়া সেটা বলছেন যে এমন একটা ম্যাচ হবে যেখানে প্রচুর পরিমাণ ফাউল হবে, অনেকগুলা কার্ড হবে, অনেকগুলা ফ্রি কিক হবে। আপনি ম্যাচের ঝাঁজ তো বুঝতে পারছেন। এবং তিনি আরেকবার মনে করে দিয়েছেন, আপনি আরো একটা জিনিস দেখেন, গতকালকে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু হচ্ছে গিয়ে তাদের ফুটবল ফেডারেশনকে একটা স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলছে হচ্ছে এই খেলা দেখে হয়তো আপনি ওই যে খুব সুন্দর ফুটবল যদি আপনি দেখতে চান 90 মিনিটসে, তা হবে না। এই খেলা অনেকবার থামবে, অনেক কিছু হবে এই খেলায়, কারণ তিনিও তো জানেন ডার্বি এর আগে তিনিও ফেস করেছেন, ওই আমেজটা কিন্তু তিনি অলরেডি দিয়ে রেখেছেন। এক্স্যাক্টলি, মানে ডার্বি ম্যাচে যা হয় যে এটা দেখার জন্য সুন্দর কিছু না হয়তো, কিন্তু আপনি যেটা এক্সপেক্ট করতে পারেন যে প্রচণ্ড পরিমাণে প্রতিদ্বন্দ্বিতা, দুই দল জিততে চায়, জেতার জন্য যা যা একটা ফুটবল মাঠে করা সম্ভব, কোট আনকোট অভদ্রতা, যে আমার থ্রো ইন না কিন্তু আমি থ্রো ইন চাইবো, কারণ এইটাই ম্যাচ, এইটাই ডার্বি, এটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, ইটস মোর দ্যান আ ফুটবল ম্যাচ। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ না। আই থিঙ্ক টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. But about myself, I will take it as a normal match, but I know the magnitude of the match. বাংলাদেশ দলের লাস্ট আপডেটটা কি? শেখ মোরসালিন তিনি ইনজুরিতে ছিলেন, লাস্ট নেপালের এগেইনস্টে ম্যাচটা তিনি খেলতে পারেননি, তবে এই ম্যাচের আগে ফুল ফিট হয়ে গেছেন শেখ মোরসালিন। আমরা তাকেই এক্সপেক্ট করব বাংলাদেশের মিডফিল্ড লাইন আপে। এবং হাভিয়ার কাবরেরাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই দলে মিতুল মার্মা কি থাকছেন, উত্তরটাও কিন্তু গোলবারের নিচে মিতুল মার্মার পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে। গত কয়েকটা ম্যাচে তিনি অধারাবাহিক এবং তার কয়েকটা ভুলও বেশ দৃষ্টিকটু, যেটা বাংলাদেশকে ভুগিয়েছে। তাই প্রশ্নটা সঙ্গত কারণেই ছিল যে গোলবারের নিচে কোনো পরিবর্তন বাংলাদেশ দল এই মুহূর্তে ভাবছে কিনা। তার প্রশ্নের জবাবে হাভিয়ার কাবরেরা এক লাইনে উত্তর দিয়েছেন খালিদ জামিলের মতো, যে মিতুল উইল প্লে, ফুল স্টপ। এর আগে পরে তিনি আর কিছু যোগ করেন নাই। একই সঙ্গে আপনি হয়তো জানতে চাইবেন যে হামজা এবং জায়ানরা যে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন, সেই আপডেটটা নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনে গেছেন যে তাদের ইনজুরি কোনোটাই খুব দুশ্চিন্তার কিছু ছিল না, শঙ্কার কোনো কারণ ছিল না, এবং তারাও এখন এই মুহূর্তে ফিট রয়েছেন। বাংলাদেশ দলে আলাদা করে ইনজুরির কোনো রকম কোনো সমস্যা বা সংকট নেই। কিন্তু প্রশ্ন আরও একটা, সেটা হচ্ছে ইন্ডিয়া টিমে একজন ফুটবলার আছেন যিনি খেলবেন কি খেলবেন না ম্যাচের 24 ঘন্টা আগেও সেটা কনফার্ম করা যাচ্ছে না। 24 ঘন্টা অবশ্য নয়, আর একটু বেশি সময় হয়তো আমাদের হাতে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লোকে জানেন না রায়ান উইলিয়ামস খেলবেন কি খেলবেন না। অলরেডি হচ্ছে গিয়ে সকালবেলা আমরা প্র্যাকটিসে দেখলাম রায়ান উইলিয়ামস তিনি ফুল ফেজেই ছিলেন। এবং দেখুন এটা অলরেডি একটা কন্টেন্টে আমি বলেছি। হ্যাঁ, রায়ান উইলিয়ামসকে যদি এটা না জেনে থাকেন, রায়ান উইলিয়ামস ইন্ডিয়া টিমের নতুন সংযোজন, যিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত, অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে দিয়ে তিনি ইন্ডিয়ায় খেলার জন্য সম্মতি দিয়েছেন এবং ইন্ডিয়া তাকে নিয়ে বাংলাদেশে এসছে। প্লিজ, রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে যেটা আপনার হবে, তার এনওসির দরকার পড়বে, তার ফিফা এএফসির গ্রিন সিগন্যালের দরকার পড়বে। সেটা হচ্ছে গিয়ে আপনার আজকে রাতের মধ্যেই সেটা যদি পারমিট করে তাহলে হচ্ছে তিনি খেলতে পারবেন, না হলে হচ্ছে তিনি খেলতে পারবেন না। কাল খেলতে পারবেন? ইয়েস, কারণ আপনার হচ্ছে গিয়ে ম্যাচ কমিশনার সেই জায়গাটা, মানে আজকে রাতে, কালকের ম্যাচটাও তো আপনার রাত 8টায়, সো ম্যাচ কমিশনারের কাছে 23 আপনার যে লিস্টটা দেয়া লাগে
সেইটাই হবে আপনার আলটিমেট কনফার্মেশন। আপনি যদি 23-তে তাকে তখনই রাখতে পারবেন যখন আপনি হচ্ছে গ্রিন সিগন্যালটা পাবেন। ধরেন আপনি 23-তে রায়ান উইলিয়ামসকে রাখলেন, কিন্তু দিন শেষে আপনার সিগন্যালটা আসলো না, আপনি হচ্ছে তাকে নামিয়ে দিলেন, তখন কিন্তু বাংলাদেশ যদি কমপ্লেন করে তখন কিন্তু ইন্ডিয়া হচ্ছে নিষিদ্ধও হয়ে যাবে। এই রিস্কটা খালিদ জামিল আসলে নিতে চাইবেন না। তিনি দুইটা প্ল্যান নিয়েই আগাচ্ছেন। ইফ রায়ান প্লে তখন একটা প্ল্যান, যদি রায়ান না খেলে তখন হচ্ছে কি আপনার আরেকটা প্ল্যান। তার মানে বাংলাদেশকে ওই প্ল্যানে আগাতে হচ্ছে যে রায়ান যদি খেলে তাহলে বাংলাদেশের প্ল্যান কি, রায়ান উইলিয়ামস যদি না খেলে তাহলে বাংলাদেশের প্ল্যান কি, এবং এটাই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বা জানানো হয়েছে। এই যে 24 ঘন্টা আগে একজন প্লেয়ার খেলবেন কি খেলবেন না এটা নিয়ে সংশয়, ইন্ডিয়া আসলে কি জন্য অপেক্ষা করছে? ইন্ডিয়া কি এই কারণে অপেক্ষা করছে যে শনি রবি দুদিন ছুটি ছিল অস্ট্রেলিয়াতে, আজ সোমবার অফিস খুলবে, আজ যদি এনওসিটা পাওয়া যায়। এই এনওসি পেতে তো এত বেশি কাঠখড় পোড়ানোর কথা ছিল না যখন আপনি একজন প্লেয়ারকে নিয়ে একটা দেশে ভ্রমণ করেই ফেলেছেন। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, ইন্ডিয়া ধরেন হচ্ছে গিয়ে তার এনওসির অ্যাপ্লাইটাও কিন্তু করেছে, সেটা প্রায় 1 সপ্তাহের মতো আপনার হতে চললো। যখন খালিদ জামিল ক্যাম্পটা শুরু করলেন, তিনি ভুটানের এগেনস্টে ম্যাচটা খেললেন, এর আগেই কিন্তু সেই প্রসেসটা স্টার্ট করেছিলেন। কি কারণে আসলে সেই জিনিসটা আটকা আছে সেটা হয়তো আমরা এখান থেকে এই মুহূর্তে বলতে পারছি না। তবে দিন শেষে হচ্ছে গিয়ে যে আপনার ইন্ডিয়া দলটা এরপরও হচ্ছে গিয়ে ব্যালেন্স দল, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন সকাল থেকেই আপনারা আমাদের সবার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছেন, এটা কালকে রাতের থেকেই আপনিও এই জিনিসটা জিজ্ঞেস করেছিলেন। ম্যাচ রাত 8টায়, ইন্ডিয়া দল প্র্যাকটিস করছে সকাল 9টায়, মানে আপনি যদি হিসেব করেন অলমোস্ট হচ্ছে প্রায় 36, 35, 37 ঘন্টা পর যে তারা ম্যাচ খেলবে। মানে এইটা কেন? এইটা একটা অদ্ভুত ব্যাপার না? মানে ধরেন আমি কয়েকটা উদাহরণ দেখাই। এই যে কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ অ্যানফিল্ডে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে, শাবি আলোনসো বললেন যে আমি অ্যানফিল্ডে প্র্যাকটিস করব না, আমি আমার ভালদেবেবাসে প্র্যাকটিস করে এরপরে যাব হচ্ছে ইংল্যান্ডে। এবং রিয়াল মাদ্রিদ দল ওখানে সন্ধ্যে নাগাদ গিয়ে পৌঁছালো, এর রাতের বেলাটা তারা হোটেলে কাটালো, এর পরের দিন তারা রাতের বেলায় খেলতে নামলো। এইটা হয় যে আপনি আগের দিন সব শেষ মাদ্রিদে প্র্যাকটিস করেছেন, কিন্তু আপনি যখন দুদিন আগে বাংলাদেশে এসে পৌঁছেছেনই, যে আপনি ওই ভেন্যুতে আছেন, ওই স্পটে আছেন যেইখানে আপনার খেলা, সেখানে আপনি আগের দিন বিকেলবেলায় প্র্যাকটিস করেছেন, বিকেলবেলায় প্র্যাকটিস করে আবার আপনি ম্যাচের আগের দিন সকালবেলায় 9:15 প্র্যাকটিস করতে গেছেন। সাধারণত ম্যাচ ডে -1-এর প্র্যাকটিসটা এরকম হয়, যেদিন যে সময় খেলা তার ঠিক আগে ওই টাইমে খেলে এই অভ্যস্ততাটা তৈরি করে নেন ফুটবলাররা। যদি রাত 8টা বাজে খেলা হয় তাহলে বাংলাদেশের দল যেমন 6:30 সন্ধ্যাবেলায় তারা আজকে ম্যাচের আগের দিনে প্র্যাকটিস করবে। ইন্ডিয়া টিম এই জায়গায় একেবারে ব্যতিক্রম, তারা সকাল 9:15 বাজে প্র্যাকটিস করছে, সকাল 9:15। আমি আমার ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল যতদিন ধরে কভার করছি, অল্প কিছুদিনই হয়তো, কিন্তু আমি কোনো দিন শুনি নাই যে একটা টিম সকালবেলায় প্র্যাকটিস করে। আপনি জানেন, আপনি সেটা শুনেছেন এবং আপনি দেখেছেন কখন? আমি আপনাকে বলি, ফেডারেশন কাপ যখন বাংলাদেশে চলছিল, ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলছি, লিগ ফেজে আপনি হচ্ছে খেয়াল করেন, পলপুট সাইফ স্পোর্টিং ক্লাবকে নিয়ে সকাল 8টা, 9টা, 10টার সময় তিনি প্র্যাকটিস করাতেন, ম্যাচ থাকতো আপনার পরের দিন বিকেল 5টায়, 6টায়। কিন্তু এখন আপনার এই ম্যাচটাও তো রাত 8। না, আমি ওটা জানি, মানে ঘরোয়া লিগে হয়, ফেডারেশন কাপে মোহামেডানও সকালবেলা 7টা বাজে আমরা প্র্যাকটিস কভার করেছি, সেটা আছে। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে আমি কখনো দেখি নাই সকাল 9:15 বাজে কোনো টিম প্র্যাকটিস করছে। ইনফ্যাক্ট ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ নিজেরা খেলেছে, অপোনেন্টের কাছে খেলেছে, সেটা আসলে কখনোই হয় না ম্যাচ ডে -1-এ। আপনি সেটা -2-তে করতে পারেন, যেটা আমরা ইন্ডিয়ায় দেখেছি। ইন্ডিয়ায় যে আপনার ইন্ডিয়া টিম, তারা সবার অগোচরে লুকিয়ে তারা সকালবেলা প্র্যাকটিস করে মেইন মাঠ তারা ছেড়ে দিয়ে। এটা আমি বলছিলাম যে এটা কখনোই হয় না। ইনফ্যাক্ট খেলা যদি বিকাল 4টা বাজে বা 3টা বাজেও শুরু হয়, সেই দিনও প্র্যাকটিসটা হয় আগের দিন দুপুরে 1টা, 2টায়, 3টায়, সকালবেলায় না। যে সকালবেলায় দুটো খেয়ে দিয়ে দৌড় দেবেন, এই কাজ তো ফুটবল সাংবাদিকদের কোনো কালে ছিল না, আজকে যেটা করতে হয়েছে, তাই না? তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। এটার কারণটা জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন আপনি এত ভোরে এসে প্র্যাকটিসটা করলেন বাংলাদেশে এসে ইন্ডিয়া টিমটা নিয়ে। নাবিল খান যেমন বলছিলেন যে সকাল 8টা বাজে এসে তিনি প্র্যাকটিস গ্রাউন্ড ঘোরাফেরা করছেন, কারণটা কি? খালিদ জামিল জানাচ্ছেন এটাই নাকি তার রিচুয়াল। Your team have trained like 36 hours before the match. Is there any particular reason behind that you trained in the morning? Yes, there is no reason because it is always we do training one day before match in the morning. প্রেস কনফারেন্সে আরেকটা জিনিস দেখার মতো থাকে যে কার কি বডি ল্যাঙ্গুয়েজ। অনেক সময় এখান থেকে অনেক কিছু পাওয়া যায় বা অনেক বার্তা পাওয়া যায়। খালিদ জামিলকে দেখে মনে হয়েছে তিনি খুব ধীর স্থির, তিনি এভাবেই কথাবার্তা বলেন এবং তিনি খুব বেশি উত্তর দিতে চান না, তার মতো তিনি আছেন, ব্যাপারটা ভেতরে রাখছেন। বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ আপনি কেমন দেখলেন? হাভিয়ার কাবরেরাকে দেখে আপনার যতটুকু মনে হয়েছে যে তিনি কনভিন্স কালকে বাংলাদেশ হচ্ছে জিতবে, সেই এক্সপেকটেশনটা তার আছে, ওই কনফিডেন্সটা তার আছে, সেইটা হচ্ছে কি আপনার একটা মূল পয়েন্ট। এবং দেখেন ইন্ডিয়া টিমের যে মিডিয়া ম্যানেজার এসেছিল তাকে হচ্ছে কি আপনার আমি জিজ্ঞেস করেছিলাম যে খালিদ জামিল কি সবসময় এমন করে?
ধরেন হচ্ছে গিয়ে আমরা তো আইএসএল বা হচ্ছে ইন্ডিয়া ন্যাশনাল টিমের প্রেস কনফারেন্স তো আসলে পুরোটা আমরা দেখি না, হয়তো কিছু ক্লিপস হয়তো আমরা পাই। তিনি বলছেন হ্যাঁ সে আসলে পুরোটা এমনই করে এবং তার মিডিয়ার সাথে কথা বলতে তিনি কখনোই খুব ইন্টারেস্টেড ফিল করেন না। সুতরাং আপনি খালিদ জামিলকে দেখে ইন্ডিয়া দলের অবস্থা, তাদের মেন্টাল স্টেটের অবস্থা সেটা জাজ করতে পারবেন না। এই একই কথা আসলে আমাকে ইন্ডিয়ান যারা কলিগ রয়েছেন সাংবাদিক, তারা এই কথাই আমাকে বলেছেন যে যাবেন প্রেস কনফারেন্সে, চিন্তা করবেন যে এক গাদা জিনিস বের করবেন, কিছুই বের হবে না, এটাই তার স্টাইল। যাই হোক, এটা একটা দুরকম চিত্র আর কি, একটা কন্ট্রাস্ট, বাংলাদেশ টিমের একরকম, ইন্ডিয়া টিমের আরেক রকম। তবে এই কন্ট্রাস্ট কিছুই থাকবে না মাঠে যখন একবার খেলা শুরু হবে। এই প্রেস কনফারেন্স থেকে আমরা কি উদ্ধার করলাম সেটা জানালাম আপনাদেরকে, আপনি জানাতে পারেন আপনার কাছে কি মনে হয়, কার কথা আপনার মনে ধরেছে। আর ডার্বির ঝাঁচটা টের পাচ্ছেন তো ঠিক রাত 8টায় বাংলাদেশ সময় টি স্পোর্টসে দেখবেন আপনি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। আর মিস করলে কর্তৃপক্ষ দায়ী না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.